भी कसम कोई भी वादा कुछ नहीं, एक नौसद की मोहब्बत से ज्यादा कुछ नहीं, कुछ नहीं। हम जिएंगे और मरेंगे, हम जिएंगे और मरेंगे, आए से तेरे लिए दिल दिया है, दिल दिया है, जा भी देंगे नौसद भाई तेरे लिए। ऐ वतन मेरे वतन, तुझसे दिल कुर्बान है। हम जिएंगे और मरेंगे, हम जिएंगे और मरेंगे, नौसद भाई तेरे लिए दिल दिया है, दिल दिया है, जा भी देंगे भाईजान तेरे लिए। ধন্যবাদ সবাইকে। আমাদের কিরণ ভাই আমাদেরকে সামনে রেখে একটা তিনি আবৃত্তি পাঠ করলেন। দেখুন উনি ওনার পাঠ করেছেন, বাক স্বাধীনতা আছে, তবে ওই কিছু শব্দের সাথে আমি সহমত নই। আমি আমার অবস্থান ভাই ক্লিয়ার করে দিলাম। নাহলে মুফতি সাহেব তো বসিরহাটের দিকে অনেক আছে, নওশাদ সিদ্দিকীর সাথে পেরে উঠতে পারছে না। মুফতি সাহেবরা আবার অতটুকু কাটিং করে কিরণ ভাইয়ের ওই বক্তব্যটা কাটিং করে কি করবে, শোনাবে। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিলাম, বাক স্বাধীনতা আছে, কিন্তু আমি কিছু শব্দের সাথে সহমত হতে পারলাম না। আমার অবস্থান আমি ক্লিয়ার। পরবর্তীতে কি কি শব্দ আমি কিরণ সাহেবকে সাজেস্ট করব, যে এইগুলো আমি সাজেস্ট করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, আমি জোর করতে পারি না। সংবিধান এই ক্ষমতা আপনাকে দেয়নি, কাউকে দেয়নি। কোন ধর্ম কোন জাতকে মন্দিরে যাবে, মসজিদে যাবে, গির্জায় যাবে, কে আল্লাহকে মানবে, কে ভগবানকে মানবে, কে কালী ঠাকুরকে মানবে, কি করবে, কে যিশুকে মানবে, কে গুরু গোবিন্দ সিংহকে মানবে, সেটা তাদের। আর্টিকেল 25 এই পাওয়ারটা দিয়েছে। সুতরাং আমি তো জোর করে বলতে পারি, এই তুই মন্দিরে যা, এই তুই মসজিদে যা, তুই গির্জায় যা, তুই গুরুদুয়ারাতে যা, এটা আমি জোর করে বলতে পারবো না, জোর করার অধিকার দেয়নি। কিন্তু কেউ যদি মন্দিরে গেল, মসজিদে গেল, গির্জায় গেল, আপনি আটকাতে পারবেন না, বিকজ অফ আর্টিকেল 25 এই পাওয়ারটা আপনাকে দিচ্ছে, আপনি এক্সারসাইজ করতে পারেন। যাক, মুফতি সাহেবদেরকে আমার খুব ভয় লাগে, কাটিং করে যারা, যে মুফতি সাহেবরা কাটিং করে, নাহলে ইসলামিক স্কলার তো কোনো সমস্যা হবে, কোনো বিষয়ে মতনৈক্য হচ্ছে, তারাই তো সমাধান করবে। কি বলছিলাম আমি, ও চোর ডাকাতদের বক্তব্য তিনারা বলে দিয়েছেন। আমি এই বিষয়টা বলছি, কারো অসুবিধা হবে? কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান তো। আপনারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন। দূরে যারা আছেন আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি? একটু আওয়াজ দেন না, ঠান্ডা লাগছে? আমাকেও ঠান্ডা লাগছে, সিরিয়াস বলছি, আমাকেও ঠান্ডা লাগছে। ইচ্ছা করছিল মাথার এটা চাপা দিয়ে দিই, দিয়ে বক্তব্য দিই, কান টান ঠান্ডা হয়ে যাচ্ছে। যাক, মেডিকেল সায়েন্স তাহলে আপনাদের স্ট্রোক থেকে বাঁচারও একটা মাধ্যম দেখিয়ে দিচ্ছে। অনেক মাধ্যম আছে, একটা মাধ্যম হচ্ছে নিয়মিত রক্ত। আপনাদের জানিয়ে রাখি আমি, এখন স্ট্রোকে আক্রান্ত আর বয়স্ক আর বৃদ্ধার মধ্যে কোনো আর ইয়াং এর মধ্যে পার্থক্য নাই। ইয়াং ছেলে মেয়েরাও এখন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে না। 35 বছর, 40 বছর, 42 বছর লোকেরাও, 35 বছরের যুবকরাও এখন স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে। যারা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে একটা পার্ট, আর যারা বেঁচে থাকছে, যারা বেঁচে থাকছে, বেঁচে থাকার মধ্যে 80% মানুষ আর কাজ কামের উপর তার সক্ষম থাকছে না, অক্ষম হয়ে যাচ্ছে, মানে তাকে বেড রেস্ট। তাহলে এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে মাধ্যমগুলো বলেছে ডক্টররা বা মেডিকেল সায়েন্স, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নিয়মিত রক্তদান করা। তাই যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেবো না, কি হবে না হবে, তাদেরকে বলবো রক্ত দিলে অন্যের প্রাণ বাঁচতে পারে, মুমূর্ষু রোগীর সহযোগিতা হবে, থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তারা নিয়মিত যাদের রক্তের প্রয়োজন হয়
তারা শান্তি পাবে একটু, না নিশ্চিন্তে থাকবে আমার রক্তটা পাবো। ঠিক সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে সমাজে পরিলক্ষিত হবেন, পরিগণিত হবেন। তাই আমি আপনাদের বলবো, কোন ব্যানারে হচ্ছে, কোন রাজনৈতিক দল, কোন ধর্মীয় সংগঠন, কোন সামাজিক সংগঠন, ওটা আপনার আমার দেখার প্রয়োজন নাই। প্রতি 120 দিন ছাড়া ছাড়া আমাদেরকে ব্লাড ব্যাংকে যাব, সামনে যে ক্যাম্প হবে সেখানে গিয়ে আমি রক্ত দেব। কারণ আমার একদিকে যেমন রক্ত কিন্তু কোনো জায়গায় আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত বিকল্প রক্তের, অর্থাৎ কলকারখানায় তৈরি হয়নি, মাঠে তৈরি হয়নি সবজির মতো, বা পুকুরে মাছের মতো চাষ হয়নি। রক্ত হিউম্যান বডি থেকে হিউম্যান বডিতে ট্রান্সফার করা হয়। তাই আমাদেরকে রক্তের যোগানটাও দিতে হবে। তাই সেই জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে। যথেষ্টভাবে আপনারা এগিয়ে আসছেন, আরও বেশি দায়িত্ব নিতে হবে। পার ডে যে 18 থেকে 2000, 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন। কটা বাজে তো? এটা কি মহল্লার মসজিদ? আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম, তো যারা স্ট্রোকে আক্রান্ত হয়, যারা মারা যায় একটা পার্ট, আর একটা যারা বেঁচে থাকে, বেঁচে থাকার মধ্যে 80% প্রায় 80% মানুষ তারা কাজের আর সক্ষম থাকে না। তাই বন্ধুগণ, আমরা এগিয়ে আসি। যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের কাছে অনুরোধ যে আপনারা ভারী খাবার খাবেন না, হালকা খাবার খেয়ে আসতে পারেন বা খালি পেটে থাকুন। আপনারা যে রক্ত দেবেন সেই রক্ত 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে আবার চলে আসবে। নতুন রক্ত জমালে প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়ে। আপনারা জানেন, এখানে যদি মেডিকেল সায়েন্সের কোনো ছাত্র থেকে থাকে তারা বলতে পারবে আমার থেকে ভালো করে, যে আপনার রক্ত শরীরে জমাট বাঁধলে সেখানে রোগ বৃদ্ধির সম্ভাবনা থাকে। যখনই আপনি রক্ত দেবেন, রক্তটা শরীর থেকে যখন কমছে, ফলে যেখানে রক্ত আছে সেই জায়গাটা খালি হচ্ছে, আর নতুন রক্ত যখন জন্মাবে রক্তটা সার্কুলেট হবে, তাহলে আপনার রক্তটাও সার্কুলেট হবে। আচ্ছা, আপনাদের বলি, যখন কোনো জায়গায় কেউ অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটে, রক্ত জমাট বেঁধে গেলে আমরা কি করি? আইস দিয়ে বা কোনো ধরনের লোশন বা কোনো ধরনের মলম লাগিয়ে সেটাকে কি করি? রক্ত জমাটটাকে, যাতে রক্তটা জমাটটাকে না জমতে পারে। রক্ত জমলে ক্ষতি হতে পারে। তাই জন্য তো শরীরের শিরার মধ্যে যে রক্তগুলো আছে, এক জায়গায় জমাট বেঁধে আছে না চলাচল করছে, আমরা কি জানতে পারছি? তাহলে ওটার জন্য আর অনেক পদ্ধতি আছে রক্তটাকে চলাচলের জন্য। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আপনি নিয়মিত রক্তদান করুন। তাহলে আপনার এইখান থেকে রক্ত যখনই শূন্যতা হবে, অন্য জায়গায় রক্ত সেখানে পূরণ করবে, আর নতুন রক্ত হবে সেখানে আবার সেই শূন্যস্থানটাকে পূরণ করবে। রক্তটা চলাচল হচ্ছে। আমার বলার বক্তব্য এখানেই আপনাদের কাছে, যে আপনারা নিয়মিত রক্তদান করুন, আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, আপনারা এবং সমাজকেও ভালো রাখবেন। বন্ধুগণ, আজকে এই রক্ত নিয়েও দেখবেন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। এই রক্তদান শিবিরকেও কুলসিত করা হচ্ছে। রাজনৈতিকভাবে আইএসএফ এর সাথে পেরে উঠতে পারছে না, সেই জন্য মিথ্যাচার করছে, অভিযোগ দিচ্ছে আইএসএফ নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, এত খারাপ সময় আমাদের এসেছে, আর নাও আসতে হয়, সেটাও আমরা সৃষ্টিকর্তার কাছে বারবার চাই না, খারাপ সময় এসে যায়। ব্যাপারটা হচ্ছে, সেই চোরের মন সবসময় কি বলুন তো? পুলিশ পুলিশ। আপনারা একটা ঘটনা জানেন, স্কলাররা বক্তব্য দিতে গিয়ে, বিশেষ করে ইসলামিক স্কলাররা স্টেজে একটা গল্প শোনায়। গল্পটা কি? দুটো ব্যক্তির ভোর রাত্রে দেখা হয়েছে, গভীর রাত্রে, একটা চোর আর একজন ইবাদত পরেজগার কারনেওয়ালা। যিনি ইবাদত করতে রাত্রে তাহাজ্জুদের নামাজ বা আরো ইবাদত করার জন্য উঠেছেন, তিনি আফসোস করছেন। এটা জানেন তো নাকি গল্পটা? জানেন তো? এবার যে যেমন ভাবে চোর না ইবাদতকারীটাকে বলছে আমার থেকেও বড় চোর, আর ইবাদতকার নেওয়ালা বলছে আমার থেকেও বড় ইবাদতকারী। তো ব্যাপারটা হচ্ছে, আমি এই জায়গায় দাঁড়িয়ে এতটুকুই বলতে চাই, যে ওই ধরনের উদাহরণ টেনেই আমি বলতে চাই একটাই কথা, যে আইএসএফ রক্তদান শিবির করে 200, 400, 500, 700 ইউনিট রক্তের অ্যারেঞ্জ করছে। বিরোধী দলে আমরা আছি, আপনাদের প্রধান
আপনাদের উপপ্রধান, আপনাদের জেলা পরিষদ, আপনাদের রাজ্য, আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের, তাহলে একটা কাজ করুন, এখানে আইএসএফ রক্তদান শিবির করে 300 ইউনিট, 400 ইউনিট, 500 ইউনিট ব্লাড কালেকশন করেছে। আপনি এটার পরিবর্তে এক সপ্তাহ পরে এখানেই ব্লাড ডোনেশন ক্যাম্প করে আইএসএফ 300 করলে আপনি 600 করে দেখান। এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার। তার পরিবর্তে কম্পিটিশন, ভাই এখানে দাঁড়ালে হবে না, ওইদিকে চলতে হবে। তার পরিবর্তে এই কম্পিটিশনে না দাঁড়িয়ে কি করছে, এই কম্পিটিশন না করে মিথ্যাচার করছে। বলা হচ্ছে আইএসএফ রক্ত বিক্রি করে দেয়। তারা ইতিহাস জানে কি জানে না, তারা আইন জানে কি আমার জানা নাই। তবে আমি তাদেরকে একটু আইনটা আজকে জানিয়ে দিতে চাই। রক্ত বিক্রি করা ভারতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। রক্ত বিক্রি করলে 3 মাস জেল অথবা জরিমানা বা জেল জরিমানা দুটি হবে। তোর হয়েছে, কেটে পড়ে এখান থেকে, কাজের কাজ করার নাম নেই। রক্ত বিক্রি করলে কি হবে, জেল অথবা জরিমানা বা জেল জরিমানা দুটি হবে। কেউ যদি ইচ্ছা করে রক্ত বিক্রি করে 3 মাস জেল হবে। আমি ভাগনে গতকাল রক্তদান শিবির করলাম, 630 ইউনিট রক্ত হয়েছে। 630 ইউনিট রক্ত মানে 1 ইউনিটে 3 মাস, তাহলে কত মাস আমার জেল হবে? ঠিক, তাহলে ওই ব্যবস্থাটা করুক। এমনি মিথ্যা মামলা আমার নামে 20 খানা দিয়ে দিয়েছে। 42 দিন অন্যায়ভাবে আটকেছে। ওয়াকফকে বাঁচাতে রাস্তায় নেমেছিলাম, ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বাতিলের জন্য রাস্তায় নেমেছিলাম, ওবিসি সার্টিফিকেট নিয়ে যে নাটক চলছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, এসআইআর নিয়ে যে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম। আমাকে আবার ধরে 1 দিন জেলে রেখেছিল। অন্যায়ভাবে আমাকে বারবার জেলে রাখছে, মিথ্যা মামলা দিচ্ছে। আমি যদি দোষ করি তাহলে সঠিকভাবে জেলে রাখুক না আমাকে। যেখানে দেশের আইন বলে দিচ্ছে রক্ত বিক্রি করলে 3 মাস জেল হতে পারে, সেটা করছে কি? কি হবে বলুন তো? বুক ফুলিয়ে যাবে, আইনের চর খেয়ে মুখ ফুলিয়ে ফিরে আসতে হবে ওদেরকে। এগুলো মিথ্যাচার করছে, আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। আমরা যুক্তি দিয়ে কথা বলি, আমরা বাস্তবসম্মত কথা বলি, যেটা পারবো সেটা বলি, যেটা পারবো না সেটাকে আমরা বলি না। অন্যায়টাকে তুলে ধরি, এই অন্যায়ের সমাধান কি হবে সেটাকেও আমরা বলে দিই। ফলে মানুষ কাতারে কাতারে আইএসএফ এর ছায়াতলে আসছে। এটা 2021 নয়, তখন আইএসএফ নতুন দল তৈরি হয়েছে। সাধারণ মানুষকে যেটা বুঝিয়েছে, সাধারণ মানুষ সেটা হয়তো বুঝে নিয়েছে শাসক। কিন্তু এটা 2025, আগামী দিনে 2026 আসছে, মানুষকে আর বোকা বানাতে পারবে না। তোমরা বিজেপি তৃণমূল মিলে মিশে পশ্চিম বাংলার সিটগুলোকে দখল করে আর সাধারণ হিন্দু সাধারণ মুসলমানকে পিছাই করছো, এটা বাংলার মানুষ আর মেনে নেবে না। তাই 2026 আসছে, বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলকে জবাব দেবে। রাজি আছেন তো নাকি আপনারা? রাজি আছেন তো নাকি? প্রয়োজনে জীবন দিতে হয় দেব, এই বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরাস্ত করব। রাজি আছেন তো?